জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে আমাদের দায়িত্ব সবাইকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা বলে মন্তব্য ডক্টর ইউনূসের। এবারে জানিয়ে দিব মিরপুর ও মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া। এবারে থাকছে সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার। জানিয়ে দিব ব্যারিস্টার সুমন 2 দিনের রিমান্ডে। আরও থাকছে দায়িত্ব নিলেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। সব শেষে জানিয়ে দিব 1 যুগ পর সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। আমাদের দায়িত্ব সবাইকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা বলে মন্তব্য ডক্টর ইউনূসের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সব মানুষকে একটি বৃহত্তর পরিবেশের বন্ধনে আবদ্ধ করা। আজ বৃহস্পতিবার আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, কিন্তু আমরা কেউ কারো শত্রু হব না। কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না। কেউ কারোর উপরে না এবং কেউ কারো নিচে না, এই ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা, যার ফলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা ও পরিচিতি লাভ করেছে। মিরপুর ও মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় সড়ক অবরোধ করছেন চালকরা। এতে এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মহাখালীতে রেললাইন অবরোধ করেন চালকরা। এ অবস্থায় তাদের সরিয়ে দিতে রাস্তায় নেমেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার দুপুরে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা অটোরিকশা চালকদের ধাওয়া দেন সেনাবাহিনীর সদস্যরা। পাল্টা জবাবে আন্দোলনকারীরাও ইট পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় সেখানে উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, অটোরিকশা চালকরা মহাখালী লেভেল ক্রসিং এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন করছেন, ফলে তীব্র যানজট দেখা যায়। তাদের সড়ক থেকে সরে যেতে বললে তারা উল্টো পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এ অবস্থায় তাদের সেখান থেকে সরিয়ে দিতে সেনাবাহিনীর সদস্যরা ধাওয়া দেন। এতে তারা ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক ছুটে যান। পরে তাদের রেলগেটের পাশের সড়কে অবস্থান নিতে দেখা গেছে। অন্যদিকে মিরপুর 10 নম্বর গোল চত্বরে অবস্থান নেওয়া রিকশা চালকদের ধাওয়া দেয় সেনাবাহিনী। বৃহস্পতিবার সকাল 9টা থেকে আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল, মহাখালী, মোহাম্মদপুর, পল্লবী, ডেমরা এলাকায় অটোরিকশা চালকরা সড়ক বন্ধ করে দেন। সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার। জালকাঠি 1 আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে নিজ এলাকায় যাওয়ার পথে বৃহস্পতিবার সকাল 9টার দিকে উপজেলার উত্তর পিংরি এলাকায় তার উপর হামলার ঘটনা ঘটে। শাহজাহান ওমরের সফরসঙ্গী বাবুল মৃধা রিপন সহ একাধিক অনুসারী জানায়। শাহজাহান ওমরের সফরসঙ্গী বাবুল মৃধা রিপন সহ একাধিক অনুসারীরা জানায়, 5 আগস্ট সরকার পতনের পর তিনি আজ নিজ এলাকায় আসার পথে কয়েকজন যুবক তার গাড়িতে হামলা করে। এ সময় গাড়ির গ্লাস ভেঙে শাহজাহান ওমরের হাতে পড়ে রক্তাক্ত হন। এ সময় তার গাড়ির চালক সহ কয়েকজন আহত হন। ঘটনার পর তিনি নিজ বাড়িতে গিয়ে কিছুক্ষণ থেকে থানায় যান। এরপর তিনি থানা হেফাজতে ছিলেন। এদিকে তিনি থানায় আসার খবর ছড়িয়ে পড়লে তাকে গ্রেপ্তারের দাবিতে ছাত্রদল ও যুবদল থানার সামনে বিক্ষোভ মিছিল করে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কাঠালিয়া বিএনপি অফিস ভাঙচুরের মামলায় সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ব্যারিস্টার সুমনকে 2 দিনের রিমান্ড। হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক এমপি ব্যারিস্টার সুমনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুর 1টায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান এর রিমান্ড মঞ্জুর করেন। হবিগঞ্জ কোর্ট পুলিশের ওসি নাজমুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
দায়িত্ব নিলেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হারানো অতিরিক্ত আইজিপি শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের দায়িত্বে থাকা ডিসি মোহাম্মদ তালেবুর রহমান। এর আগে গত বুধবার এক প্রজ্ঞাপনে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে ডিএমপি কমিশনার করে সরকার। ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের বড় রদবদল হয়। তখন পুলিশের ৩২তম মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পান ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মোহাম্মদ মইনুল ইসলাম। আর ৩৭তম ডিএমপি কমিশনার হন মোহাম্মদ মাইনুল হাসান। জানা গেছে সাজ্জাদ আলী বিসিএস পুলিশ ক্যাডারে ১৯৮৪ সালে পুলিশে কর্মজীবন শুরু করেন। তিনি একসময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ছিলেন। তাছাড়া সাজ্জাদ আলী লক্ষ্মীপুরের পুলিশ সুপার ছিলেন। চাকরি জীবনে তিনি চট্টগ্রাম ও ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। এছাড়া হাইওয়ে পুলিশ গঠন হলে সেখানেও ডিআইজির দায়িত্ব পান। পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হিসাবে পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন। মেধাবী, কর্মঠ ও সৎ পুলিশ অফিসার হিসেবে বাহিনীতে সুনাম আছে তার। এক যুগ পর সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বিকেল ৩:৩০টায় সেনাকুঞ্জের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে যাবেন তিনি। এর মাধ্যমে ২০১৮ সালের পর খালেদা জিয়া প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সর্বশেষ তিনি ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেন। গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সত্তার। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ২০১২ সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন খালেদা জিয়া। ২০১৩ সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। তবে ওই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বেশ কয়েকজন নেতা গিয়েছিলেন। এরপর আর এই দিবসে বিএনপির নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। জানা গেছে বেগম খালেদা জিয়ার পাশাপাশি ২০০৯ সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এবছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে মোট ২৬ জন আমন্ত্রণ পেয়েছেন। এর মধ্যে আরও রয়েছেন বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান এবং অন্য পদমর্যাদার সাবেক সামরিক কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ বিজয়, বিএনপি পন্থীদের ধস। বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীপন্থী নীল দল। সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ সব পদেই বিজয়ী হয়েছেন নীল দলের প্রার্থীরা। বিএনপিপন্থী সবুজ দল থেকে মাত্র একজন বিজয়ী হয়েছেন। বুধবার সকাল থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ভোট অনুষ্ঠিত হয়। এতে ১৫টি পদের মধ্যে নীল দল থেকে নির্বাচিত হয়েছে ৯ জন। তারা হলেন সভাপতি এ.কে মাসুম বিল্লাহ, সহ সভাপতির তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ, সহ সম্পাদক এ.ইউ.এম মান্না ভূঁইয়া, মোহাম্মদ তৌফিকুর রহমান খান, কোষাধ্যক্ষ আফসানা চৌধুরী, দপ্তর সম্পাদক সাগর সরকার। এছাড়া নীলদল থেকে সদস্য নির্বাচিত হয়েছেন মোস্তাক আহমেদ এবং প্রণয় রায় শুভ। আওয়ামীপন্থীদের এই বিজয়কে ঘিরে ব্যাংক খাতে ইতিমধ্যে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাতের ভোটে নির্বাচনে জয় পাওয়ার অভিযোগ থাকলেও দেশের কেন্দ্রীয় ব্যাংকে তারা জয় পেয়েছেন দিনের ভোটেই। আর ফ্যাসিবাদী সরকারের পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকে আওয়ামীপন্থীদের এমন বিজয়কে অর্থনীতির জন্য অশনি সংকেত হিসাবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। ব্যাংকাররা বলছেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে দেশের আর্থিক খাতে যে লুটপাট চলছে তার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। এতদিন তারা আওয়ামী লীগের চাপে বিভিন্ন অপকর্মে জড়িত যাওয়ার অজুহাত উপস্থাপন করত। এবারের নির্বাচনে প্রমাণ হয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক আওয়ামী দোসরদের কবজায় রয়েছে। নাম প্রকাশ না করে কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দেশের সকল খাতে আওয়ামীপন্থীরা কোণ ঠাসা হয়ে পড়লেও বাংলাদেশ ব্যাংকে ভিন্ন চিত্র। বিগত ২ গভর্নর ফজলে কবির এবং আব্দুর রব তালুকদারের সাজিয়ে যাওয়া ছকেই চলছে কেন্দ্রীয় ব্যাংক। কোনো অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। সরকার পতনের পর অপরাধীদের সব অপকর্মের তথ্য ধামাচাপা দিয়ে রেখেছে বিশেষ গোষ্ঠী। বিভিন্ন অনিয়ম, ঋণ জালিয়াতি এবং অর্থ পাচারের তথ্য সাংবাদিকদের হাতে গেলে
ওই কর্মকর্তাদের তালিকা তৈরি করে যারা বিশেষ গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিতেন, তারাই এখনও দাপটের সঙ্গে বাংলাদেশ ব্যাংক শাসন করছেন। দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার এমন দশা হলে চলমান সংস্কার কিভাবে সফল হবে এমন প্রশ্ন রাখেন সংশ্লিষ্টরা।